করছি মৃত্যু নিবাস। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে আমাদের পক্ষে এগোনো অসম্ভব। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। ভাবনার মাঝে মার্থা দেখতে পেল সে বাড়ির কাছাকাছি এসে পড়েছে। দ্বারা বেয়ে বরফ স্রোত নেমে গেল যখন দেখল ঘরে কেউ নেই। শুধু স্যামের সেই রেডিওটা, যেটা সে সঙ্গে করে এনেছিল, সেটার আলো তখনও জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। রেডিওতে অবশ্য কোনো প্রোগ্রাম বা গান হচ্ছে না, শুধু হিজিবিজি কী সব শব্দ হয়ে চলেছে। টাওয়ার না পেলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকম। মার্থা ভাবল কিছুক্ষণ আগে যা ঝড় বৃষ্টি হয়ে গেল, হয়তো তারই জন্য টাওয়ার না পেয়ে এই অবস্থা হয়ে রয়েছে। স্যামকে কোথাও দেখা গেল না। তবে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলো মার্থা। দুপুরে কাজ শুরুর আগে যেরকম অবস্থায় ছিল ঘরটা, এখনো সেই অবস্থাতেই রয়েছে। কোথাও এতটুকু রদবদল হয়নি। তবে স্যাম এতক্ষণ ধরে এ ঘরে কি কাজ করছিল, আর সে গেলই বা কোথায়? পুরো ব্যাপারটা মার্থার কাছে খুব অদ্ভুত ঠেকল। খুবই আশ্চর্যের ব্যাপার। একটা মিস্ত্রি এতক্ষণ যদি এ ঘরে কাজ করবে, তবে কোথাও এতটুকু রদবদল নেই কেন? আর এদিকে তার রেডিওটা পড়ে আছে। নিজের রেডিও ফেলে রেখে সে কোথায় হাওয়া হয়ে গেল? মার্থা এবার বাড়ির অন্যান্য ঘরগুলো খুঁজল।
কেন? আর ও থাকলে সে যে এতক্ষণ সারা বাড়িতে ওকে খুঁজে বেড়াচ্ছিল, ওকে কি দেখা যেত না? স্যাম তো আর অশরীরী কেউ না যে বাড়ি তন্ন তন্ন করে খুঁজলে ওকে দেখা যাবে না। অশরীরী শব্দটার কথা মনে হতেই আবার শিরশির করে উঠল মার্থার শিরদাঁড়াটা। কিছুক্ষণ আগে পাবের সেই বৃদ্ধার কথাগুলো আবার ওর মাথার ভেতর প্রতিধ্বনি তুলতে লাগলো। একটা শিরশিরে ভয় ওকে শক্ত মুঠিতে আঁকড়ে ধরতে চাইল। ওই ঘরের দিকে এগোতেই একটা হোঁচট খেলো মার্থা। সবাই দেখল ঘরটার দিকে যত এগোচ্ছে দরজাটা তত ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। খুব ধীরে, কিন্তু ক্রমশ বন্ধ হয়ে আসছে দরজাটা। মার্থা দাঁড়িয়ে পড়ল, অপেক্ষা করতে লাগলো। কয়েক সেকেন্ড চুপচাপ কেটে গেল। হঠাৎ আবার আপনা থেকেই নড়ে উঠল দরজাটা। অল্প অল্প ফাঁক হচ্ছে আবার। ক্রমশ দরজার পাল্লাটা খুলে যেতে লাগলো ঘরের ভেতর দিকে। বাইরে মুষলধারায় বাড়িপাতের শব্দ ছাপিয়ে আকাশে আবার আঁকা বাঁকা হয়ে ঝলসে উঠল বিদ্যুৎ। পরক্ষণেই কান ফাটানোর শব্দে বজ্রপাত। বাজের বেগুনি আলো প্রতিফলিত হলো ঘরের দেওয়ালে, আর প্রায় সঙ্গে সঙ্গেই পাওয়ার কাট হয়ে গেল গোটা হথর্ন কটেজে। এতক্ষণ যা আশঙ্কা করছিল মার্থা, ঠিক সেটাই হলো। নিরন্ধ্র অন্ধকারে ডুবে গেল গোটা বাড়ি। অন্ধকারের বুকের ভেতর থেকে পুরনো দিনের ভারী কাঠের দরজাটা একটা ভারী গম্ভীর আওয়াজ তুলে অল্প অল্প করে খুলে যেতে লাগলো। একবার বন্ধ হতে লাগলো, আবার পরক্ষণে একটু একটু করে খুলে যেতে লাগলো। মার্থা বুঝতে পারছে না এত ভারী একটা দরজা কিভাবে নিজে থেকে খুলছে আর বন্ধ হচ্ছে। অনেক ভেবেও এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি খাড়া করতে পারল না সে। যেন মনে হচ্ছে ঘরের দরজার ওপাশে কেউ আছে। এ কথা ভাবতে না ভাবতেই হঠাৎ একসময় ওকে চমকে দিয়ে ঠকাস করে জোর শব্দ তুলে দরজাটা বন্ধ হয়ে গেল। শিউরে উঠে মার্থা 2 পা পিছিয়ে গেল। রুবি আবার কেঁদে উঠল ওর কোলে। ভীষণ কাঁদতে লাগলো এক রক্তি মেয়েটা, যেন কিছু একটা টের পাচ্ছে সে। হঠাৎ মার্থা অনুভব করলো ঘরের তাপমাত্রা ক্রমশ যেন নেমে যাচ্ছে। ক্রমশ শীতল, আরো শীতল হয়ে যাচ্ছে পুরো বাড়ির ভেতরটা। প্রায় এই ব্যাপারটা হয় এখানে। টেম্পারেচার মাঝে মাঝে এইরকম অস্বাভাবিক ডাউন হয়ে যাওয়া কি আদৌ কোনো স্বাভাবিক ব্যাপার? হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে গেল মার্থা। একটা মহা আতঙ্কর বুকের মধ্যে যেন পাষাণ ভার হয়ে চেপে বসতে লাগলো। সে অন্ধকার হাতড়ে হাতড়েই ছুটতে লাগলো বাইরের দরজার দিকে। কোলে রুবি, বাইরে মুষলধারে বৃষ্টি আর ঝড়ের দাপাদাপি, তাতে কুছ পরোয়া নেই ওর। কিন্তু এই মুহূর্তে বাইরে বেরিয়ে যাওয়া দরকার। পারলে সে সারা রাত বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই মুহূর্তেই কটেজ থেকে বেরিয়ে যাওয়া দরকার বাইরে। কিন্তু এ কি? সদর দরজার কাছে এসে আবার থমকে গেল মার্থা। নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। হৃৎপিণ্ডের গতি দ্রুততর হয়ে উঠল। দেখল সদর দরজা এক চুল খোলা যাচ্ছে না। ওর মনে হলো কেউ যেন আটকে দিয়েছে দরজাটাকে। পাগলের মতো ধাক্কাধাক্কি করতে লাগলো সে দরজার ওপর। বার কয়েক সাহায্যের জন্য ডাকতে লাগলো গলা ছেড়ে, কিন্তু কেউ কোনো দিক থেকে সাড়া দিল না। দরজাটা এক চুল নড়ল না। লকটা পরীক্ষা করলো মার্থা। না, লক তো দেওয়া নেই। তবে এই দরজা খুলছে না কেন? ধাক্কাধাক্কি, লাথি ঘুষি চালাতে লাগলো মার্থা উন্মাদিনীর মতো, কিন্তু বৃষ্টি আর বাজের শব্দে সব কিছু চাপা পড়ে গেল।
হঠাৎ দেহের কোনো জায়গায় কোনো স্পর্শ অনুভব করলো না মার্থা, কিন্তু তবু ওর মনে হলো কেউ যেন ওর পা দুটো ধরে হ্যাঁচকা টান মারল, আর সেই টানে সম্পূর্ণ বেসামাল হয়ে উপুড় হয়ে পড়ে গেল মার্থা। রুবি ছিটকে পড়ে গেল ওর কোল থেকে। জ্ঞান হারালো মার্থা। হ্যালো, শিউ বলছিস? ফোনের ও প্রান্ত থেকে শিউয়ের গলা পেয়ে বলে উঠল মার্থা। ও প্রান্ত থেকে শিউও বলে উঠল, হ্যাঁ বলছি, বল কেমন চলছে তোর নতুন বাড়িতে সব? আর বলিস না। কথাটা বলতে গিয়েও দু চোখের কোণায় জল চিকচিক করে উঠল মার্থা। কিন্তু গত রাতের ঘটনাগুলোর কথা বলতে গিয়ে এখন ওর কণ্ঠস্বর কাঁপছে। মার্থা বলল, একেবারে ব্লাডি জায়গায় এসে পড়েছি। শিউ ও প্রান্ত থেকে বলল, কেন, কি হয়েছে? কি হয়েছে? শিউয়েরই কথার পুনরাবৃত্তি করে বলে উঠল মার্থা, কাল আমি একটু হলে প্রায় মারা যেতে বসেছিলাম। ও প্রান্ত থেকে শিউ বলল, সে কি, কি হয়েছিল? মার্থা বলল, আসলে গোটা ব্যাপারটা এমনই অদ্ভুত যে তোকে কিভাবে বলবো, ঘটনাটা কিভাবে শুরু করব ভেবেই পাচ্ছি না। এনিওয়ে, তুই এখন কোথায় আছিস? উত্তরে ছোট্ট করে শিউ বলল, ট্রাভেলার সিন, এডিনবার্গে। মার্থা বলল, তার মানে শহরের বাইরে আছিস? তারপর সে গতকালের সব ঘটনা একে একে শিউকে বলতে লাগলো। এমনকি অন্ধকারে দরজা খুলে বেরোতে গিয়ে একটা বেবি ন্যাপকিনে পা বেঁধে সে যে একেবারে পপাত ধরণীতল হয়েছিল তাও বলতে ভুলল না। তারপরেই যোগ করলো, কিন্তু আমি বুঝতে পারছি না ওই ধরনের বেবি ন্যাপকিন আমার ঘরের মেঝে কি করে এলো, কোথা থেকেই বা এলো। প্রথমে অন্ধকারে আমার মনে হয়েছিল কেউ বোধহয় আমার পা ধরে টানলো, কিন্তু পরে যখন জ্ঞান ফিরল আমার, তখন আলো এসে গিয়েছিল। তখন দেখি দরজার কাছে একটা বেবি ন্যাপকিন পড়ে আছে। হাউ স্ট্রেঞ্জ! অথচ ওই ধরনের ন্যাপকিন আমি আজ অবধি রুবির জন্য কিনে আনিনি। এবার শিউয়ের গলা একটা স্পষ্ট বিস্ময়ের ভাব। সে বলল, তাই নাকি? স্ট্রেঞ্জ তো, যে ন্যাপকিন তুই রুবির জন্য ব্যবহার করিস না বলছিস, অথচ বলছিস তোর ঘরের মেঝে ওরকম একটা ন্যাপকিন পড়েছিল। কি করে তা সম্ভব? মার্থা বলল, আমিও তো সেটাই বুঝতে পারছি না। শিউ এবার বলল, মার্থা, তুই গোটা ঘটনাটা আমাকে একবার শুরু থেকে বল তো। মার্থা তখন গতকাল বিকেলে পাবে ওই বৃদ্ধা মহিলা তাকে কি কি বলেছিল সব কিছু জানালো। তারপর বলল, লিল মাউন্টফোর্ড নাম বলছিল নিজের ওই মহিলা। ও প্রান্ত থেকে শিউ সব কিছু শোনার পর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তাহলে ওই মহিলা তোকে বলছিল যে তোর এই কটেজের ঘরের দেওয়ালের ভেতর একটা বাচ্চা ছেলেকে জিন্দা দাফন করা হয়েছিল? মার্থা বলল, হ্যাঁ, ওই বৃদ্ধা ওই কথাই বলছিল বটে, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। অবশ্য সারাদিন সারা রাত আমি ওই ঘরের দেওয়ালের ভেতর থেকে আঁচড়ানোর মতো কিরকির করে একটা শব্দ শুনতে পেতাম। আমার বাড়ি মালিক মিস্টার মাউন্টফোর্ড বলছিলেন ওটা নাকি ইঁদুরের শব্দ। ইঁদুর হয়তো কোনোভাবে ঢুকে। কথাগুলো বলতে বলতে মার্থা লক্ষ্য করল ও প্রান্তে শিউ একেবারেই নীরব, একটা হুঁ হাঁ শব্দও করছে না। মার্থা এবার ডেকে উঠল, শিউ, তুই কি আমার কথা শুনছিস? শিউ এবার বলে উঠল, তোর বাড়িওয়ালা তোকে বলেছে যে ওটা ইঁদুরের শব্দ, তা তুই কি এই ব্যাপারে শিওর? শিউয়ের কথা একটু ইতস্তত করতে লাগলো মার্থা। লিলি মাউন্টফোর্ডের কথাগুলো
আবার ওর মস্তিষ্কের মধ্যে বেজে উঠল। কিছুক্ষণ পর কেটে কেটে বলল, না, আমারও মনে হয় রব মাউন্টফোর্ড ঠিক কথাই বলছে। ওটা কোনো ইঁদুর টিঁদুরই হবে কোনোভাবে হয়তো। তাকে হঠাৎ থামিয়ে দিয়ে এবার শিউ বলে উঠল, আমার কিন্তু তা মনে হয় না মার্থা। এমন অস্বাভাবিক শীতল গলায় শিউ কথাগুলো বলল যে ও প্রান্তে থাকা মার্থাও চমকে উঠল। শিউ বলতে লাগলো, এনিওয়ে, ওই ঘরে যখন ওরকম শব্দ শুরু হয়, একবার ওই ঘরে গিয়ে ফিল করেছিস ঘরের টেম্পারেচার কিরকম? টেম্পারেচার? কথাটা বলতে গিয়ে আবার একটু সময় নিল মার্থা। তারপর বলল, ফাইন, বলতে পারিস প্রেটি অ্যান্ড নাইস স্কুল। তারপরেই সে শিউকে পাল্টা প্রশ্ন করতে গিয়ে বলল, তা তুই হঠাৎ এমন গোয়েন্দার মতো প্রশ্ন করতে শুরু করেছিস কেন? কোনো বিশেষ রহস্যের গন্ধ পেয়েছিস মনে হচ্ছে। একটু থেমে কি যেন ভেবে নিয়ে শিউ বলল, না, সেরকম বিশেষ কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। এনিওয়ে, আমার এখন একজন ভিআইপির সাথে মিটিং আছে আমার নিউজ পেপারের জন্য। আমার এখন আর এক দণ্ডর সময় নেই, পরে কথা হবে, কেমন? মার্থা বলল, বেশ, পরে কথা হবে। তুই ব্যস্ত সাংবাদিক, তোর কথাই আলাদা। ওকে, সি ইউ। শিউ বলল, কোনো সেরকম দরকার পড়লে আমায় ফোন করিস কিন্তু। মার্থা বলল, ওকে, বাই বাই। ও প্রান্তে ফোন ছেড়ে দিল শিউ। কিন্তু এদিকে মার্থা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। শিউয়ের শেষ প্রশ্নটার উত্তর সে কি ঠিক বলেছে? বলেনি, কিন্তু শিউ এমন একটা নতুন ব্যাপারের দিকে ওকে খেয়াল করালো যেটা আগেও অনেকবার ফিল করেছে। হ্যাঁ, শিউ জানতে চেয়েছিল ঘরের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসে কিনা। মার্থা শিউকে পুরোপুরি সত্যি কথা বলেনি, কিন্তু সে ইতিপূর্বে অনুভব করেছে মাঝে মাঝে ওই ঘর, এমনকি পুরো বাড়ির ভেতরেই তাপমাত্রা অস্বাভাবিক রকম নেমে যায়, একেবারে হিমাঙ্কের নিচে চলে যায়। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।